সময় নেমে বলবে, মমতা তোকে আমি 4 সেকেন্ডও সময় দেবো না, দেশ ছেড়ে পাকিস্তান নয় বাংলাদেশ চলে যা। কারণ উনি তো হাড়ের মুখটা দেখেননি, ওনাকে শুভেন্দু অধিকারী হাড়ের মুখটা দেখিয়েছে, ওনাকে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে আমি তোমায় হারাতে পারি। এবার শুভেন্দু অধিকারীর নাম শুনলেই ওনাদের থরহরি কম্প শুরু হয়ে যায়। সারাদিন যে কোনো নেতার কাছে যাবেন, কেউ বলছে শুভেন্দু 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 শুভেন্দু। আমরা রাম নাম জপ করি, আমরা কৃষ্ণ নাম জপ করি, ওরা শুভেন্দু নাম জপ করে। তার কারণ ওনারা জানেন এরপর গ্রেফতার হবে। জীবনকৃষ্ণ সাহা নজির গড়েছে পাঁচিল টপকে, নজির করেছে নর্দমায় নেমে, মুখ্যমন্ত্রী নজির করবে কালীঘাটের বাড়ি থেকে খালে নেমে। আমিও বলছি মাননীয়া শুভনন্দন, সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিঁদুরের পুজোটা হচ্ছে, করজোরে আবেদন করছি যে মুখ্যমন্ত্রী এখান থেকে পাকিস্তানে চলে যান। উনি আসিফ মুনির কিংবা জসিমউদ্দিন রহমানিদের সাথে ভালো থাকবেন, উনি শাহবাজ শরীফদের সাথে ভালো থাকবেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে গোপাল পাঁঠার রূপে কাউকে নেমে আসতে হবে। তার কারণ হাতে অস্ত্র না তুলে নিলে এদের বিরুদ্ধে লড়াই করা মুশকিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি গোটা পশ্চিমবঙ্গকে, এ মাটি শ্রীরামকৃষ্ণের মাটি হতে পারে, এ মাটি স্বামী বিবেকানন্দের মাটি হতে পারে, তাহলে এই মাটি কোনো জিহাদির মাটি হতে পারে না, এই মাটি মমতা ব্যানার্জির মাটি হতে পারে না। আমার কোনো না কোনো জায়গায় গিয়ে মনে হয় মানুষের বিভিন্ন লগ্নে জন্ম হয়, এরম রাশিচক্র লগ্ন বিভিন্ন হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরম রাশিচক্র লগ্ন বলে কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব লগ্নে জন্মেছেন। যে আপনি বাংলা ভাষা সন্ত্রাস আন্দোলন না করে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে বাংলায় যে সন্ত্রাস চলেছিল সেই ব্যক্তিগুলোকে কবে জেলে ঢোকাবেন, তাদের বিরুদ্ধে কবে আন্দোলনে নামবেন। কারণ সিবিআই অলরেডি পরেশ পালের বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছে, পরেশ পালকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তো যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের আপনি কবে ধরবেন? তাতে কার্যত আমার মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু উনি ভারতবর্ষের নাগরিক বলে আমার মনে হয়নি। পুজোর আগেই নাকি এসএসসি এবং প্রাথমিক সব মিলিয়ে 43,000-এর চাকরি যেতে চলেছে। আমরা তো আজকে দাবি করিনি, আমরা তো অনেক দিন আগে দাবি করেছি যে 43 কেন, আরও বেশি সংখ্যায় চাকরি যেতে চলেছে। কারণ ব্যাপক প্রকারে তো দুর্নীতির জাতাকল মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গের ওপর বিস্তার করে রেখেছে। তো দুর্নীতির জাতাকলের মধ্যে যারা যারা রয়েছে তারাও শুধু চাকরি যাবে না, এরপর গ্রেফতার হবে। জীবনকৃষ্ণ সাহা নজির গড়েছে পাঁচিল টপকে, নজির করেছে নর্দমায় নেমে, মুখ্যমন্ত্রী নজির করবে কালীঘাটের বাড়ি থেকে খালে নেমে। চাকরি যাবে, এবং চাকরি সম্পূর্ণটা রাজ্য সরকারের অপদার্থতা, এসএসসির ব্যর্থতা এবং দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট, সব কিছুর জন্য আজকে দায়ী থাকবে রাজ্য সরকার, আজকে দায়ী থাকবে এসএসসি, আজকে দায়ী থাকবে গ্রুপ সি গ্রুপ ডির যারা রয়েছে। এখনও নন টিচিং স্টাফস বেরোয়নি, এরপর নন টিচিং স্টাফ সামনে আসবে, এবং এই অযোগ্যের তালিকাটা আরও বড় হবে। এবং এই অযোগ্যের তালিকায় তৃণমূলের যে সাংগঠনিক রদবদল তো বলে না, সাংগঠনিকভাবে তৃণমূল নিজের সংগঠনটাকে আরেকটু বিস্তার করে নেবে, অযোগ্যদের তালিকা পরিষ্কার হয়ে যাবে বাংলার মানুষের সামনে। তৃণমূলের ধর্ণামঞ্চ ভাঙার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন শাসক দল। এতদিন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওরা বিজেপির ললিপপ খায়, এবার সেই তালিকায় উনি সেনাবাহিনীদেরও ফেলছেন। দেখুন, রাজ্য পুলিশ তো মুখ্যমন্ত্রীর ললিপপ নয়, মুখ্যমন্ত্রীর পালস খায়। ওই কারণেই মুখ্যমন্ত্রী বলেছেন সেনাবাহিনী নাকি কেন্দ্র সরকারের ললিপপ খান। দেখুন, মুখ্যমন্ত্রী তো কার্যত আমার মনে হয় স্বাধীন রাষ্ট্রের ভারতবর্ষের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর মতো একটা কথা বলছে আমার মনে হয় না। কারণ বিধানসভার বুকে ওনার বক্তব্য, এবং গত তার 4-5 দিন আগে দাঁড়িয়ে মেয়ো রোডের সেই সভাস্থলে তার বক্তব্য, দুটোই আমার কার্যত এক লেগেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম থেকে শুরু করে একাধিক যারা শত্রু দেশ ভারতবর্ষের, তারা মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে মোৎসব করছে। অর্থাৎ একটা জিনিস আপনাকে বুঝতে হবে, মুখ্যমন্ত্রীর ডানে সেদিন ছিল ববি হাকিম, বাঁয়ে সেদিন ছিল মদন মিত্র। তো যে ববি হাকিম বলেছে
যে খিদিরপুর নাকি মিনি পাকিস্তান হয়ে গেছে, যে ববি হাকিম বলেছে যে আমরা ভারতবর্ষে 17%, পশ্চিমবঙ্গে 33%, তারা নাকি আগামী দিন সংখ্যাগুরু হওয়ার মতো পরিস্থিতির মধ্যে রয়েছে। তো যে ববি হাকিম বলছে যে যারা দাওয়াতে ইসলাম গ্রহণ করেননি তারা নাকি হতভাগা, সেই ববি হাকিমকে পাশে নিয়ে, সেই ববি হাকিমকে সাথে নিয়ে যে জামাত নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে ওয়াকাফ সম্পত্তি নিয়ে, যে মুখ্যমন্ত্রী আজকে ওয়াকাফ উস্কানি দিয়ে জামাত নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে মুর্শিদাবাদে মেহবুব আলমদের দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করালো, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে জায়গার পর জায়গায় বিশৃঙ্খলা গড়ে তুললো, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে বলল ধর্মতলা ওয়াকাফ সম্পত্তি, দক্ষিণ কলকাতা ওয়াকাফ সম্পত্তি। সেই মুখ্যমন্ত্রীর থেকে আমরা এই রকম ঘটনা বা এই রকম বক্তব্য এক্সপেক্ট করবো না তো কার থেকে করব? আমরা করজোরে আবেদন করছি যে মুখ্যমন্ত্রী এখান থেকে পাকিস্তানে চলে যান। উনি আসিফ মুনির কিংবা জসিমউদ্দিন রহমানিদের সাথে ভালো থাকবেন, উনি শাহবাজ শরীফদের সাথে ভালো থাকবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের 200 সেনা দেখে পালিয়ে যেতে পারে, কিন্তু এইটুকু আমি নিশ্চিতকরণ করে দিতে পারি আপনাকে, মুখ্যমন্ত্রী যদি পাকিস্তানে পৌঁছয় এবং পাকিস্তান যদি ভারতের সাথে আবার লড়াই করে, মুখ্যমন্ত্রী এমন কাটমানি খাবে পাকিস্তানের অস্ত্রশস্ত্র পেয়েছে যে মুখ্যমন্ত্রী কেন, পাকিস্তান 15 মিনিটও নয়, 5 মিনিটও নয়, 10 মিনিটও নয়, পাকিস্তান 1.5 সেকেন্ডও ভারতের সাথে টিকে থাকতে পারবে না। গোটা টাকাটা নিয়ে কেটে পড়বে মুখ্যমন্ত্রী। আর পাকিস্তান ছিল শ্মশান ভূমি। এরপর পাকিস্তানে প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম মানুষ দুবেলা খেতে পেত না, এরপর দেখতে পাবো মানুষ আকাশের দিকে তাকিয়েছে বৃষ্টি পড়লে একটু জল পাবে বলে, এর বাইরে আর কিছু হবে না। আর মুখ্যমন্ত্রী যে সমস্ত বক্তব্য রেখেছে, যে সমস্ত কথাবার্তা বলেছে মেয়র রোডে দাঁড়িয়ে, এই বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রী যদি ক্ষমা না চান, আগামী দিনে মুখ্যমন্ত্রীকে এর পাল্টা শুনতে হবে। এবং মুখ্যমন্ত্রীকে শুধু পাল্টা শুনতে হবে নয়, গণতান্ত্রিক অবস্থান শুধু নয়, মানুষ যে সেনা অভ্যুত্থানের কথা ব্রাত্যবাবু বলেছেন, আমি দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি যে বাংলাদেশে 40 মিনিট দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে সেনাপ্রধানের পক্ষ থেকে, যে আপনাকে আমি 40 মিনিট দিলাম, আপনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। ঠিক ছাত্র আন্দোলনের পর যখন মোহাম্মদ ইউনূস সেখানে সরকার গড়ে, আমি দায়িত্ব সহকারে বলছি, মুখ্যমন্ত্রী যে সমস্ত মন্তব্য করছেন, আজ থেকে কিছুদিন পর পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত যুবক যুবতী, শিক্ষিত সমাজ, ডাক্তার, পশ্চিমবঙ্গের যারা একটা কী বলতে পারেন, সেখানে আপনি বলবেন যে শিরদাঁড়া আজকে দাঁড় করিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের সমাজ মাধ্যমকে, সেই পশ্চিমবঙ্গের সমাজ মাধ্যমে কোনো সময় নেমে বলবে, মমতা তোকে আমি 4 সেকেন্ডও সময় দেব না, দেশ ছেড়ে পাকিস্তান নয় বাংলাদেশ চলে যায়। এই যে তৃণমূলের ভাষা আন্দোলনের ধর্ণা মঞ্চ যে ভাঙা হয়েছে, সেই ঘটনাকে ব্রাত্য বসু বাংলাদেশে পাক সেনা অত্যাচারের সঙ্গে তুলনা। আমি তো আপনাকে বললাম, আমার কথা হচ্ছে যে ভাষা সন্ত্রাস আন্দোলন যে মঞ্চ গড়া হয়েছিল, সে মঞ্চ দীর্ঘ 1 মাস ধরে সেখানে পড়েছিল। মেয়র রোড হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের ল্যান্ড, আপনি তো যার তার ল্যান্ডে, এটা তো আর নয়, এটা তো সিঙ্গুর নন্দীগ্রাম নয় যে আপনি টাটাকে তাড়িয়ে দিয়ে সমস্ত ল্যান্ডটাকে ডেমলিশ করে দেবেন। আপনার মতো একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমরা তো দেখতে পেয়েছি মমতা ব্যানার্জির হাতে শিল্প কর্মসংস্থানের কোনো দাম নেই, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু বেসিক এজেন্ডা দরকার, যা দিয়ে তিনি মিথ্যাচার করবেন আর মানুষের সামনে ভুল ব্যাখ্যা করবেন। এই যে ভাষা সন্ত্রাস আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বাঙালি ভাষা সন্ত্রাস আন্দোলন শিখবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজেশ তাপস জারিবিটে খুন হয়েছিল, যে রাজেশ তাপস উর্দু শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাবজেক্টিভ টিচার চেয়ে পুলিশের গুলিতে মৃত্যুও বরণ করেছিল, সেই রাজেশ তাপসের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা ভাষা সন্ত্রাস আন্দোলন শিখব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাষা সন্ত্রাস আন্দোলন শিখব যাদের বাংলায় একটা প্রার্থী নেই, বিজেপিকে বহিরাগত বলে ইউসুফ পাঠানকে গুজরাট থেকে এনে প্রার্থী করতে হয়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমি শিখব, যে মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে তুলে এনে এখানে প্রার্থী করেন আর কোনো প্রার্থী খুঁজে পান না। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখব, যেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন অপদার্থ বিনীত গোয়েলকে কলকাতার সিপিতে বসিয়ে অভয়াকে বিচার দিতে পারে না। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখব, যেই মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ বর্মাকে ব্যারাকপুরের সিপি করেও একাধিক ক্রিমিনাল ইনসিডেন্ট ঘটবার পর সেখানে সঠিক তদন্তবার
তদন্ত প্রক্রিয়া চালাতে পারে না এবং কলকাতার সিপি হিসেবে উনি একজন অপদার্থ হিসেবে প্রমাণিত হয়। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখব যিনি অজয় ঠাকুরকে ব্যারাকপুরের সিপি করেন, মনীশ শুক্লা মার্ডার হয়ে যায় 100 মিটারের মধ্যে থানা, তাও সেখানে কোনো নিষ্পত্তি ঘটাতে পারেননি, মনীশ শুক্লাকে বাঁচাতে পারেননি। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়দের শিখব যারা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পরে একটা বাঙালি সিপিকে ডেপুট করতে পারেননি। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখব যেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার চিফ সেক্রেটারি পদে মনোজ পন্তকে বসিয়ে রাখে। তাই আমরা বাঙালি বা বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখব না। উনি রাজনীতি করতে পারেন বাংলা ভাষা নিয়ে, উনি রাজনীতি করতে পারেন, উনি মানুষকে অপব্যাখ্যা করতে পারেন, উনি মানুষকে ভুল বোঝাতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করব যে আপনি বাংলা ভাষা সন্ত্রাস আন্দোলন না করে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে বাংলায় যে সন্ত্রাস চলেছিল সেই ব্যক্তিগুলোকে কবে জেলে ঢোকাবেন, তাদের বিরুদ্ধে কবে আন্দোলনে নামবেন? কারণ সিবিআই অলরেডি পরেশ পালের বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছে, পরেশ পালকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তো যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের আপনি কবে ধরবেন? তার উত্তরটা মঞ্চ বেঁধে ডরিনা ক্রসিংয়ে কিংবা রানী রাসমণি মোড়ে তার উত্তরটা আগে দিন। মানুষ তার জন্য অপেক্ষা করছে, কারণ 250 কর্মী পশ্চিমবঙ্গে বিজেপির রক্তাক্ত হয়েছে, বিরোধী দলের 250 জন কর্মীর রক্ত ঝরেছে, পরিবার থেকে কারোর বাবা, কারোর মা, কারোর দাদা, কারোর ভাই চলে গেছে ছেড়ে। তার উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চাই। তার উপর দেখা গেছে যে ব্রাত্য বসুর ওই কথার প্রতিবাদ যখন করেন শুভেন্দু অধিকারী, তাকেও সাসপেন্ড করা হয়। স্বাভাবিকভাবে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হবে না তো কাকে করা হবে? আজকে বিরোধী দলনেতাই তো মুখ্যমন্ত্রীর ভয়। 1 নয় 5 6 1 নয় 5 6ই সব থেকে বড় ভয় শুভেন্দু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ উনি তো হাড়ের মুখটা দেখেননি, ওনাকে শুভেন্দু অধিকারী হাড়ের মুখটা দেখিয়েছে, ওনাকে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে আমি তোমায় হারাতে পারি। এবার শুভেন্দু অধিকারীর নাম শুনলেই ওনাদের থরহরি কম্প শুরু হয়ে যায়। সারাদিন যে কোনো নেতার কাছে যাবেন, কেউ বলছে শুভেন্দু 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 শুভেন্দু। আমরা রাম নাম জপ করি, আমরা কৃষ্ণ নাম জপ করি, ওরা শুভেন্দু নাম জপ করে। তার কারণ ওনারা জানেন যে এই যে শেখ শাহজাহান যারা এত বড় বড় কথা বলেছিলেন, যারা তৃণমূলের যারা 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 চুরির সাথে যুক্ত ছিলেন সবাই কিন্তু জেলে গেছে, সবার জেল হয়েছে। আজকে যেভাবে সন্দেশখালিতে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছে, হিন্দুদের ওপর মারা হয়েছে, তার প্রতিবাদ শুভেন্দু অধিকারী করেছেন মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে। শুভেন্দু অধিকারী সমস্ত হিন্দুদের জন্য লড়াই করছেন পশ্চিমবঙ্গে। হরগোবিন্দ দাস, চন্দন দাস তারাও মুখ্যমন্ত্রীর দেয়া অর্থকে রিফিউজ করেছে পশ্চিমবঙ্গে। রাজ্যপাল থেকে কার্তিক মহারাজ প্রত্যেকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করা হয়েছে, কিন্তু এবার দেখা গেছে বিজেপি নেতা সজল ঘোষের নামে একজন পুরুষের শ্লীলতাহানি করার জন্য এফআইআর করা হয়েছে। কেউ বিশ্বাস করবে? পশ্চিমবঙ্গের কোনো শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ যারা গণতান্ত্রিক অবস্থানে দাঁড়িয়ে কোনো না কোনো দলকে ভোটের দিন নির্বাচিত করে আনেন, তারা কেউ বিশ্বাস করবেন এ কথা? এ কিছুই নয়, এ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটাকে আটকাবার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তারা প্রথমে পুলিশ দিয়ে, তারপরে ক্যামেরা বসানোর কথা বলে, তারপরে এখন শ্লীলতাহানির অভিযোগ দেবুদার ওপর চাপিয়ে, মানে সজলদার ওপর চাপিয়ে। মানুষ বিশ্বাস করে না, কারণ সজলদা কিংবা সজল ঘোষকে যারা চেনে তারা জানে সজল ঘোষ কে, আর যারা জানে না তারা মানে শ্লীলতাহানি শব্দটা আপনি যদি অনুব্রত মণ্ডল কিংবা শেখ শাহজাহানের সাথে দেন তাহলে সেটা সমার্থক, কিন্তু সজল ঘোষের সাথে পশ্চিমবঙ্গের কীট পতঙ্গরাও বিশ্বাস করবে না যে এরকম শ্লীলতাহানির অভিযোগ উঠতে পারে সজল ঘোষের বিরুদ্ধে। তো যারা তুলেছেন তারা আর কিছুই নয়, এক নিজেদের চুরি দুর্নীতিকে ঢাকবার জন্য নিউজ সেগমেন্টকে একদিকে টার্ন ওভার করে দেওয়া, এবং আরেকটা হচ্ছে সজল ঘোষের পুজোকে কি যে প্রকারেই হোক সজল ঘোষকে ডিস্টার্বড রেখে, সজল ঘোষকে মেন্টালি টর্চার করে এরকম বিভিন্ন নেতাদের প্রতি করা হয়েছে। অর্জুন সিংকে কম মামলা দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টিতে আসার পর, 250টা মামলা দেওয়া হয়েছিল অর্জুন সিংকে। ইয়ার কি নাকি একাধিক নেতাকে মামলার মালা পরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশটা ওদের হাতে। গণতান্ত্রিকভাবে লড়াই করবার কোনো ক্ষমতা নেই এ সরকারের। দমন পীড়ন, চুরি দুর্নীতি, কণ্ঠরোধ, এই তিনটের ওপর শিলমোহর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে।
দমনপীড়ন নীতি করে ভারতীয় জনতা পার্টিকে আপনি আটকাতে পারেন, সাধারণ মানুষকে দমনপীড়ন করে আটকাতে পারবেন না। সাধারণ মানুষের ভোটে একটা নির্বাচিত সরকার দাঁড়িয়েছে, শুধু ভারতীয় জনতা পার্টির ভোটে নয়। তাই সাধারণ মানুষ যদি মনে করে গদি উল্টাতে পারে, মসনদের চেয়ার বদলি হতে পারে, মসনদের চেয়ারে নতুন কেউ এসে সরকার চালাবার অঙ্গীকারবদ্ধ হতে পারে, তাই মানুষ ঠিক করবে 26-এ কাকে মানুষ নির্বাচিত করবে। তাই মানুষ যদি সজল ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ পেত, মানুষ 21 সালে তৃণমূলের ব্যাপক লুটপাটের সামনে দাঁড়িয়েও 50 নম্বর ওয়ার্ড থেকে যখন জিতে আসছে সজল ঘোষ, যখন মিনাদিদের মতো নেত্রীরা জিতে আসছে একাধিক ওয়ার্ড থেকে কলকাতা কর্পোরেশনের, আরে বাবা, মানুষ তাদের ওপর আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে বলেই তারা জিতেছে। কলকাতা কর্পোরেশন নির্বাচন লোকাল বডি নির্বাচন, সেখানে সিআরপিএফ থাকে না, সেখানে গোটাটাই কন্ট্রোলড হয় রাজ্য পুলিশ দিয়ে। তাই রাজ্য পুলিশের বদান্যতা যদি মানুষের আশীর্বাদ, মানুষের আস্থা, মানুষের ভরসা অর্জন করতে পারে সজলবাবু, তাহলে আমার মনে হয় যে যারা এই অপবাদ সজলবাবুর ওপর দিচ্ছেন তাদেরকে কিন্তু কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়তে হবে, মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে মুখ থুবড়ে পড়তে হবে এবং এর যথাযথ উত্তর দিতে হবে যে সজলবাবু ওপর যে অভিযোগ দায়ের করা হয়েছে তা কেন করা হয়েছে, কী জন্য করা হয়েছে, গোটাটা মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে কিন্তু গিয়ে উত্তর দিতে হবে। কিন্তু আপনাদের এইটা বলে রাখি মাননীয়া, পরিযায়ী শ্রমিকরা যেমন বাইরের রাজ্য থেকে বলছে মাননীয়া শুভনন্দন, আমিও বলছি মাননীয়া শুভনন্দন, সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিঁদুরের পুজোটা হচ্ছে। দাদা, আমরা সম্প্রতি দেখেছি যে অনির্বাণ ভট্টাচার্যের একটা নতুন গান হুলিগানিজমের থেকে রিলিজ করেছে। সেখানে দেখা গেছে 3টে দলের যেরকম কথা বলা হচ্ছে, সেই রকম সনাতনী ধর্মের বিরুদ্ধেও নাকি নানা রকম ইঙ্গিতপূর্ণ কথা বলা হয়েছে সেই গানটিতে। তো এই বিষয়ে কি বলবেন? দেখুন, কলকাতার এই ফিল্ম সিটি যাকে বলা হয়, পুরোটাই এই যে টলিউড, পুরোটাই কন্ট্রোলড বাই কারা আপনারা জানেন? এক রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী যাকে চোখে হারান মুখ্যমন্ত্রী, সাধের ভাই অরূপ, তার ভাই স্বরূপ। তো এদের দ্বারা যখন পরিচালিত হবে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই সময় প্রত্যাশিত মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক যা হবে ভাই, অরূপ স্বরূপের মস্তিষ্ক তাই হবে। কিছুদিন আগে তো দেখেছিলেন ডিরেক্টর এরা, তারপরে প্রডিউসার এরা রাস্তায় নেমে পড়ে বলেছিল ফিল্ম করব না, আমরা আমাদের টাকা পাচ্ছি না, আমরা আমাদের অর্থ পাচ্ছি না। তো ফিল্ম ইন্ডাস্ট্রিটা বর্তমান পরিস্থিতিতে দেখুন গোটাটাই রাজনীতিকরণ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাটাকেই রাজনীতির আওতায় নিয়ে এসছেন। খেলা বলুন, ফিল্ম বলুন, চাকরি বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, গোটাটাই একদম রাজনীতিকরণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আপনি তাই জন্য দেখছেন যে আজকে টলিউডের টলিপাড়ার কী অবস্থা, এবং সে পাড়ায় দাঁড়িয়ে কোনো না কোনো, দেখুন আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি, যারা যারা বিজেপি করতে এসছে, যে সমস্ত আর্টিস্ট বিজেপি করতে এসছে, তারা যেদিন থেকে বিজেপি করতে এসছে তারপর থেকে একটাও ছবি পায়নি, চলচ্চিত্র পায়নি, ভালো একটা কিছু পায়নি যেখানে তারা নাটক করবে কিংবা যেখানে তারা তাদের শিল্পকে তুলে ধরবে, সেই কোনো জায়গা পায়নি, তারা কোনো স্পেস পায়নি। তো বিরোধীদের ওপর দমনপীড়ন চালানো হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের সমর্থন করে, মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদকে সমর্থন করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে দাঁড়িয়ে বিভিন্ন শিল্পী কোনো মঞ্চে উঠে কেউ মন্ত্রীদের বিরুদ্ধে বলেছে, কেউ নেতাদের বিরুদ্ধে বলেছে, আর বর্তমানে কেউ সনাতনের বিরুদ্ধে বলছে। সবথেকে বড় উদাহরণ তো মহুয়া মৈত্র, সবথেকে বড় উদাহরণ। কি বললো সারা বছর তৃণমূলী আর ভোট এলেই গলায় কাঠের মালায় ঝুলিয়ে সনাতনী। মতুয়াদের কত বড় আক্রমণ, কি কথা বলেছেন মহুয়া মৈত্র। একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেওয়া উচিত না। যাদের গায়ে হিন্দুর রক্ত বইছে,
যাদের নামের কাছে ঘোষ, বোস, গুহ, মিত্র, ব্যানার্জি, মুখার্জি, গাঙ্গুলি, চট্টোপাধ্যায় রয়েছে, তারা আর যাই হোক, যদি এ মাটি শ্রীরামকৃষ্ণের মাটি হতে পারে, এ মাটি স্বামী বিবেকানন্দের মাটি হতে পারে, তাহলে এই মাটি কোনো জিহাদির মাটি হতে পারে না, এই মাটি মমতা ব্যানার্জির মাটি হতে পারে না। আমার কোনো না কোনো জায়গায় গিয়ে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেলিম মাতব্বরের মতো একটা ছদ্মবেশী নাম, পেছনে লুকিয়ে রয়েছে একটা বড় রকমের জিহাদ। তাই অবিলম্বে মানুষ প্রত্যাখ্যান করবে মমতা ব্যানার্জিকে। মানুষ সেটা মানে একদম ডিসিশন নিয়েছে, মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ মমতা ব্যানার্জিকে প্রত্যাখ্যান করবে। কিন্তু 26-এর বিসর্জন যেটা হবে, সে বিসর্জনে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, গোটা সরকারকে ফেয়ারওয়েল জানানো হবে। দেখুন, সাম্প্রদায়িক বিভাজন যারা তৈরি করেছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির মাথায় চেয়ারম্যান পদে বসিয়েছিলেন জনাব ববি হাকিমকে। আজ পর্যন্ত আমায় একটা মসজিদ দেখান, একটা ওদের ভাষায় যেগুলো মদিনা বলে, তার মাথায় কটা হিন্দুকে মমতা ব্যানার্জি বসিয়েছে তার একটা নিদর্শন দেখান আমায়। কেউ দেখাতে পারবে না। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি করেছে মমতা ব্যানার্জি। একপাক্ষিকভাবে হিন্দুদের ওপর আক্রমণ জারি রেখেছে মমতা ব্যানার্জি। ঈদের মঞ্চে দাঁড়িয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম বলেছিল মমতা ব্যানার্জি। তাই বেঙ্গল ফাইলস নিয়ে যে একটা বৃহৎ পরিমাণে তাদের গায়ে লাগবে, এটা তো খুব স্বাভাবিক। কারণ সেখানে যে সমস্ত চিত্র দেখানো হয়েছে তা দেখলে মমতা ব্যানার্জি যেভাবে ভোট ব্যাংকের রাজনীতি করছে, মানুষ সেটা ধরে ফেলবার পর ও খালি ভোট ব্যাংক নিয়েই পড়ে থাকবে। 28%-এর বাইরে 1%ও পোলারাইজেশন হবে না বাক্সে, এই ভয়টা মুখ্যমন্ত্রী পাচ্ছে। সে কারণেই মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ এরা এরকম বক্তব্য রাখছে মানুষের সামনে। কিন্তু মানুষ তো বুঝে গেছে, যারা শাখা পলা সিঁদুর পরবার পরে কারোর শাখা কেড়ে নেওয়া হয়েছে, কারোর সিঁদুর মুছে দেওয়ানো হয়েছে, কাউকে সাদা থান পাঠানো হয়েছে। এবং দেখুন, বর্তমানে মমতা ব্যানার্জি একা নন, বর্তমানে এই গোটা ইন্ডি জোটটাই মমতা ব্যানার্জির সাথে। কারণ সিপিএম বলছে ধর্ম আফিমের নেশা, কর্মী খুন হলো, সিপিএমের এক উপনির্বাচন হলো, সিপিএমের কর্মীর মেয়ে তামান্না খুন হলো, তামান্না খুন হওয়ার পরে তৃণমূলের বিজয় উল্লাসের সকেট বম্বিংয়ে তামান্নার খুনের পরেও সিপিএমের সাথে তৃণমূল এক জায়গায়, তপন কান্দু, ফুলচাঁদ শেখ এরা খুন হওয়ার পরেও কংগ্রেসের সাথে তৃণমূল এক জায়গায়। আমি বুঝতে পারছি না যে এই প্রত্যেকটার আমি ছেড়ে দিলাম, তাদের ধর্মের প্রতি কোনো জ্ঞান নেই, তারা ধর্ম নিয়ে কোনো না কোনো জায়গায় 1% উদ্গ্রীব নন। কিন্তু কথা হচ্ছে এটাই যে নিজের কর্মী মারা গেলে তো অ্যাটলিস্ট ভাই তার প্রতি উদ্গ্রীব থাকা উচিত। আর বেঙ্গল ফাইলস হিন্দুদের ঐক্যবদ্ধ করবে, বেঙ্গল ফাইলস হিন্দুদের পথ দেখাবে যে এই বেঙ্গল ফাইলস যে সিনেমা রিলিজ হয়েছে, এই রকমই গোপাল পাঁঠার রূপে কাউকে নেমে আসতে হবে। তার কারণ হাতে অস্ত্র না তুলে নিলে এদের বিরুদ্ধে লড়াই করা মুশকিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি গোটা পশ্চিমবঙ্গকে একটা পাকিস্তান গড়ে তুলে রেখেছে। কেন বললাম? তার কারণ বিভিন্ন জায়গায় আপনি দেখুন, অনুপ্রবেশকারী থেকে শুরু করে একাধিক জঙ্গিরা আমাদের এই পশ্চিমবঙ্গে বাস করছে, একাধিক জঙ্গিরা বাস করছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী সবাই এদের বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন করে দিয়ে এদের ভোটার কার্ড, আধার কার্ডের ব্যবস্থা করে দিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি একাধিক জঙ্গি, সেলিম মাতব্বর, জাভেদ মুন্সি, সাদ রাডি, আজাদ হোসেন, একাধিক জঙ্গি, আনসারুল্লাহ বাংলা থেকে তেহরিকুল মুজাহিদিনের পর থেকে শুরু করে একাধিক জঙ্গিরা এই মাটিতে বাস করেছে। দুবার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে গুলশান কলোনি তৈরি করেছেন। তাই মমতা ব্যানার্জি এদেরকে একটা সেফ করিডোর করে দিতে চাইছে পশ্চিমবঙ্গে। কিন্তু যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা আমাদের দেশের মুসলমান, তাদের এইটা বুঝতে হবে যে আমাদের দেশের মুসলমানকে এসআইআর হলে আমাদের দেশের মুসলমানের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না, আমাদের দেশের মুসলমানকে কেউ এই মাটি থেকে তাড়িয়ে দিতে পারবে না। কারণ আমাদের দেশের যারা মুসলমান, যারা ভারত বিরোধী, যারা রাষ্ট্রের বিরুদ্ধে বলবে, আমরা তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে নই
যারা কাজী নজরুল ইসলামের মতো এই দেশের জন্য প্রাণ ত্যাগ করেছে, আমরা তাদের বিরুদ্ধে নই। সাংসদ শ্রমিক ভট্টাচার্য সরাসরি বলেছেন যে বকটুইয়ে যখন 12টা মুসলমান জ্বলে মারা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল? পিএম পোষণ থেকে চেক রিলিজ করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব মিটিয়েছিল মমতা ব্যানার্জি দুই গোষ্ঠীর মধ্যে। এই করে বকটুইয়ের 12টা প্রাণ চলে গেল। একাধিক ডায়মন্ড হারবারের নেতা খুন হয়েছে, একাধিক জায়গায় আগুন লেগেছে। শেষ 6 মাসে দেখুন কতগুলো তৃণমূলের সংখ্যালঘু ভাই খুন হয়েছে। তাই আমি বলছি যে মুসলমানদের আজকে দিনের পর দিন মাদ্রাসায় ঢুকিয়ে জঙ্গির মতো পরিচালনা করা হয়েছে, সেই মুসলমানদের সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আমাদের। কারণ যে মুসলমান হামসাফার এক্সপ্রেসে পাথর ছুঁড়েছে, আমাদের সেই মুসলমানদের সাথেই লড়াই। আমরা এখনও দাবি করছি আমরা মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের লড়াইয়ের বিরুদ্ধে। কারণ আমরা মুসলমানের সেই লড়াইয়ের বিরুদ্ধে যে লড়াইয়ে মুসলমান পাথর ছুঁড়বে, আমরা মুসলমানের সেই লড়াইয়ের বিরুদ্ধে যে জায়গায় মুসলমান গুলি করবে। কিন্তু আমরা বলছি আমরা লড়াই করব মুসলমানের সাথে। ওরা পাথর ছুঁড়লে আমরা ওদের হাতে পেন তুলে দেব, ওরা গুলি করলে আমরা ওদের হাতে বই তুলে দেব। কিন্তু মুসলমান যাদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অনগ্রসর শ্রেণী করে সমাজের পেছনের অংশে রেখেছে, ক্রিমিনাল তৈরি করেছে, ভারতীয় জনতা পার্টি তাদের সমাজের সামনে নিয়ে আসবে। তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবে, তারা নিজেদের শির দাঁড়ায়, নিজেরা সমাজের একটা ভালো অবস্থানে থাকবে। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। বেঙ্গল ফাইলস রিলিজ হবে, বেঙ্গল ফাইলস সবাই দেখতে যাবে। মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ বিরোধিতা করতে পারে, এই কুণাল ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীরও বিরোধিতা করেছিল। গাড়ি বাজিয়ে সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি এই কুণালদা বলেছিল। এখন কুণালদার লজ্জা নেই, কী করবে? আইটি কোম্পানি তৃণমূল কংগ্রেস, বাদবাকি তো পশ্চিমবঙ্গের শিল্প শেষ, চাকরিটা করবে কোথায়? শেষ বয়সে টিকিটটা লাগবে। তাই যতটা মুখ্যমন্ত্রীর হয়ে দালালি করতে পারবে, যতটা হিন্দুদের বিরুদ্ধে বলতে পারবে, মুখ্যমন্ত্রী ওকে ততটা টিকিটের জন্য আরও ঠেলে দেবে। কুণাল আরও আগে যা, কুণাল আরও আগে যা। তাই কুণালবাবুর কথা পশ্চিমবঙ্গের মানুষ সিরিয়াসলি নেয় না, তৃণমূল কংগ্রেস নেয় না, নেত্রী অধিনায়ক যারা রয়েছেন দলে তারাও কতটা কুণালদাকে সিরিয়াসলি নেবেন আমার তাও মনে হয় না। কুণালদার মানে গোটা রাজনৈতিক জীবনের শেষ অবধি কুণালদাকে এই সারদার বেনিফিশিয়ারি শুনতে হবে। আর গোটা শেষ অবধি সনাতনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলে হিন্দুদের কাছে ভিলেন সেজেই থেকে যেতে হবে। না, এটা তো খুব স্বাভাবিক। তার কারণ আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি, এটা শুধু আজকের ইনস্ট্যান্স নয় বা এটা শুধু গতকালের প্রিসিডেন্স নয়। আমরা মুর্শিদাবাদের ঘটনায় যখন বিধানসভা উত্তাল হয়েছিল এবং আমাদের পরিষদীয় দল মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিধায়ক বিধায়িকাকে সাসপেন্ড করা হয়েছিল বিধানসভা থেকে, এবং তারপর হরগোবিন্দ দাস চন্দন দাস নিয়ে প্রশ্ন করবার পর সাসপেন্ড করা হয়েছিল। এবং খুব অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে বিধানসভার বুকে যেভাবে বিমান বন্দ্যোপাধ্যায় কার্যত স্পিকারের অবস্থান থেকে সরে গিয়ে দলদাসের ভূমিকা পালন করছেন, খুব স্বাভাবিক, উনি তৃণমূলের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি, ওনাকে করতেই হবে। কিন্তু বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের যে মন্তব্য, যেভাবে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জায়গায় বিজেপিকে নিয়ে বিভিন্ন কুকথা বলেছেন, বিভিন্ন কলঙ্কিত মন্তব্য করেছেন, কিন্তু গতকাল যে কথা বললেন তাতে কার্যত আমার মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু উনি ভারতবর্ষের নাগরিক বলে আমার মনে হয়নি। তার কারণ পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে পারে একমাত্র ভারতবর্ষের যারা দায়িত্বপ্রাপ্ত, আমাদের পররাষ্ট্রনীতির দায়িত্বপ্রাপ্তে রয়েছেন, বিদেশ মন্ত্রক রয়েছেন, তারা বলতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, এ কথা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না, এই কথা মোহাম্মদ ইউনুস, শাহবাজ শরীফ এদের কথা, আসিফ মুনির এদের কথা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি ভারত চীনের কাছে মাথা নামিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক দেশের কথা বললেন, রাশিয়ার কাছে মাথা নামিয়েছে। দেখুন, ভারত কারোর কাছে মাথা নামায়নি, ভারত কারোর কাছে মাথা নত করেনি। ভারত কী সেটা ভারত তা প্রমাণ করেছে। ভারত
সার্জিক্যাল স্ট্রাইকের সময় প্রমাণ করেছিল, ভারত বালাকোট এয়ার স্ট্রাইকের সময় প্রমাণ করেছিল, এবং ভারত অপারেশন সিঁদুর করে ভারত সব প্রমাণ করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যূনতম এইটুকু বোঝা উচিত, উনি যে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন, ছিনিমিনি খেলছেন, সেই ছিনিমিনি খেলার থেকে বাংলা আজকে পরিত্রাণ চায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পেয়েছিলাম উনি চোরেদের বিরুদ্ধে আন্দোলন করতে, কোনো এক সময় দেখতে পেয়েছিলাম সততার মূর্ত প্রতীক, গোটা কলকাতার রাস্তা জুড়ে ব্যানার পোস্টার হোর্ডিং পড়েছিল, ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা। তো এই সততার মেঘবালিকাকে আমরা মিস করছি এখন। এই সততার মেঘবালিকা কবে যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করবেন তার দাবি জানাই আমরা আগে। তার কারণ এ তো খুব স্বাভাবিক, এ তো প্রত্যাশিত ঘটনা যে বিরোধী দলনেতা সহ যারা যারা দেশের স্বার্থে বিধানসভার বুকে কথা বলবে, যারা যারা যোগ্য শিক্ষকদের স্বার্থে বিধানসভার বুকে কথা বলবে, যারা যারা এই রাজ্যের হিন্দুদের স্বার্থে বিধানসভার বুকে দাঁড়িয়ে কথা বলবে, সবাইকে কোনো না কোনো সময় মার্শাল দিয়ে আহত হতে হবে, কিংবা কোনো না কোনো সময় তাদের দলের বিধায়ক বিধায়িকাদের হাতে আক্রান্ত হতে হবে। তাই এ ঘটনা অপ্রত্যাশিত নয়, এ ঘটনা প্রত্যাশিত ঘটনা, এবং এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পেয়েছে। আমরা ছেড়ে দিইনি। বিরোধী দলনেতা একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিয়েছেন। ভবিষ্যতে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে নজির গড়ে তুললেন গতকাল বিধানসভার বুকে, তার ফল মমতা বন্দ্যোপাধ্যায়কে 26-এর বিধানসভায় ভুগতে হবে। পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হয়, এছাড়া তাদের মধ্যে 2 জন আহতও হয় আর 1 জন হসপিটালে ভর্তি। এই নিয়ে কি বলবেন? বললাম তো, যে ঘটনা ঘটেছে, যে বিধায়ক আহত হয়েছে, তা একদম মমতা বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়দের স্ক্রিপ্টেড একটা ঘটনা। তারা চেয়েছিলেন বিধানসভার বুকে বিরোধীদের কথা বলতে দেওয়া হবে না, বিধানসভার বুকে দাঁড়িয়ে বিরোধীদের কোনো স্থান নেই। আপনি আমায় বলুন, কালকে আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলল মোদি চোর, শাহ চোর, মোদি চোর, শাহ চোর বলল, তারপরেই বলছে আমি তো এ কথা বলিনি। কতটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কতটা অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সম্বন্ধে কোনো ধারণা নেই, উনি জানেনই না। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিধানসভার বুকে কাগজ ছোড়া যাবে না, বিধানসভার বুকে কোনো কাগজ নিয়ে আসা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পিকারের চেয়ারে চরণজিৎ সিং আটওয়াল ছিলেন, তখন ভোটার লিস্ট নিয়ে গেছিলেন, মনে আছে? একগুচ্ছ ভোটার লিস্ট সেদিন কেন ডেপুটি স্পিকারের চেয়ারে আপনি ছুড়ে দিয়েছিলেন? এর উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের গদ্দার বলছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের যাদের সম্বন্ধে দলত্যাগী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় দলত্যাগী তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। যেভাবে কংগ্রেস থেকে ভেঙে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ফর্ম করেছিল, এবং আমার যদ্দূর ধারণা মানুষের বিভিন্ন লগ্নে জন্ম হয়, এরম রাশিচক্র লগ্ন বিভিন্ন হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরম রাশিচক্র লগ্ন বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব লগ্নে জন্মেছেন, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে আর একটা দল গঠন হয়েছে। দেখলেন না কালকে কেরমভাবে হুমায়ুন কবিরকে বললো, এই হুমায়ুন তুমি বসো বসো, আমার ওপর কথা বলবে না, আমি একাই 100। আরে বাবা, মমতা বন্দ্যোপাধ্যায় যে একাই 100 তা তৃণমূল কংগ্রেসের অন্দরে সবাই বুঝতে পেরে গেছে। কারণ গোটা চুরির ভাগটার 100% তো কালীঘাটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চুরি হয়েছে, সেটা আপনি শিক্ষাক্ষেত্রেই বলুন, কিংবা আরজিকর কাণ্ডে এত অভিযোগ যে উঠেছিল, তার মধ্যে এসপি দাস কার লোক? মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক ছিল সরাসরি। সন্দীপ ঘোষরা কার লোক? মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক ছিল। গোটা চুরির ভাগের অংশর 100% কালীঘাটে পৌঁছেছে। তাই মুখ্যমন্ত্রী তাদের থামিয়ে দিয়েছে। গতকাল কার উদ্দেশ্যে বলল? ওই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, এই নির্মল তুমি বসো, একদম বেশি কথা বলবে না। তো যাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলছে, এই নান্টু ঘোষেরই তো পুত্রবধূর নাম আমরা দেখতে পেলাম এসএসসির দুর্নীতির তালিকায়। উনি বিধানসভার মুখ্য সচেতক। তাহলে আপনি আমায় বলুন, যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে এই ভাষায় নিজের দলকেও কলঙ্কিত করে এবং বিরোধী দলকেও কলঙ্কিত করে, একটা দেশের সরকার যখন অপারেশন সিঁদুর হলো, এই বিভিন্ন তর্ক বিতর্ক আলোচনা উঠলো, আমেরিকা নাকি ট্যারিফ বসিয়ে দিয়েছে, এই হয়ে গেছে তাই হয়ে গেছে, বিরাট ব্যাপার।
কিন্তু ভারত সরকার বলছে আমরা কোনো জায়গায় কোনো অংশে এফেক্টেড হইনি। সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য কার্যত এটাই প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী জসিমউদ্দিন রেহমানি কিংবা শাহবাজ শরীফদের একই বংশধর, এবং বংশধর হওয়ার সূত্রে মুখ্যমন্ত্রী চাইছে জসিমউদ্দিন রেহমানির কথা মতো এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্র থেকে ভাগ করে বাইরে নিয়ে যায়। এসএসসির যে লিস্ট বেরিয়েছিল সেই অনুযায়ী গতকাল মুখ্যমন্ত্রী বলেন যে যারা চাকরিহারা অযোগ্য প্রার্থী তাদের হয়তো চাকরি ফেরত পাবে না, কিন্তু যাতে তারা গ্রুপ সির চাকরিটা পায় সেই ব্যাপারটা তিনি দেখে নেবেন। তিনি কেন এত এই অযোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন? যে মুখ্যমন্ত্রী নিজেই অযোগ্য, সে অযোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াবে না কেন? 2021 সালের বিধানসভা নির্বাচনটাকে অনৈতিক প্রক্রিয়ায় কাউন্টিং হলে গিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মাথায় কাউর বুলেট, কাউকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো, এইভাবে ভারতীয় জনতা পার্টিকে হারিয়েছে। ফেয়ার ইলেকশন করাতে পারেনি মুখ্যমন্ত্রী। তো যেই মুখ্যমন্ত্রী চেয়ার অযোগ্য, সেই মুখ্যমন্ত্রী যোগ্যদের পাশে দাঁড়াবেন কি করে? আজকে একটা হিয়ারিং তো নয়, দীর্ঘ 15 থেকে 20টা হিয়ারিং হয়েছে। কোনো সময় মহামান্য কলকাতা হাইকোর্টে সরকার রিভিউ পিটিশন ফাইল করেছিল বলে সুপ্রিম কোর্টে সে মামলা গেছে। তো এই বিভিন্ন হিয়ারিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী এত জট সৃষ্টি না করে, WBSSC তো সরকারের অধীনে, তাহলে সরকারের অধীনে একটা এসএসসি যখন, তো এসএসসির কাছ থেকে অযোগ্যের তালিকাটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ করতে পারলো না? মুখ্যমন্ত্রী এসএসসির চেয়ারম্যানকে বলতে পারলো না আপনি অযোগ্যের তালিকাটা প্রকাশ করুন? 25,753 জন চাকরি হারিয়েছে। তো এর মধ্যে টেন্টেড, ম্যানিপুলেটেড, র্যাঙ্ক জাম্পিং, যা যা অভিযোগ আসছে, এর বাইরে যারা আনটেন্টেড তাদের ভাই আমি একটা করে খসড়া তালিকা প্রকাশ করে যারা আনটেন্টেড তাদের আমি পুনর্বহাল করে দেব। কিন্তু মুখ্যমন্ত্রীর এটা হচ্ছে একটা ভিন্ডিকটিভ অ্যাটিচিউড। মুখ্যমন্ত্রী এটা রিজিড যে আমি অযোগ্যদের থেকে পয়সা নিয়েছি। এটা মুখ্যমন্ত্রী নয়, গোটা রাজ্য সরকারটাই এক প্রকার স্বীকার করে নিল যেদিন অযোগ্যদের তালিকাটা বেরোলো। কারণ আমরা দেখতে পেলাম যে অযোগ্যের তালিকার মধ্যে অধিকাংশ তৃণমূল নেতা, সেটা বারাসাত থেকে বসিরহাট কিংবা আপনি কালীঘাট, গোটাটাই তাই। ঠিক আছে, এবার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী এক প্রকার চাইল যে অযোগ্যদের যদি চাকরিটা চলে যায় তাহলে আমি যোগ্যদের পুনর্বহাল হতে দেব না। তার কারণ তাদের থেকে পয়সা নিয়েছে। এরপর যাদের থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার পয়সা নিয়েছে তারা তো এরপর মুখ্যমন্ত্রীর বাড়ি যাবে, তারা এবার স্থানীয় নেতাদের বাড়ি যাবে। অলরেডি আপনি দেখে নিয়েছেন এক কাউন্সিলর, আমি নাম বলছি না, তৃণমূলের কাউন্সিলর সমাজ মাধ্যমে এসে কান ধরে উঠবোস করা শুরু করে দিয়েছে, প্র্যাকটিস শুরু করে দিয়েছে, ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে। এরপর গোটা 5 বছর ধরে তাদের হয়তো প্র্যাকটিস করতে হবে জেলের গারদের মধ্যে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে ব্রাত্যবাবু থেকে শুরু করে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী উনি বলেছিলেন কি, দলের ছেলেরা এতদিন দল করেছে, এতদিন আমাদের পাশে হেঁটেছে, এত নির্বাচনে আমাদের সাহায্য করেছে, এত জায়গায় পোস্টার ব্যানার হোর্ডিং লাগিয়েছে। আর যে কথাগুলো বলতে পারেনি যে ভোটের দিন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে কানের পাশে রিভলভার টেকিয়ে আমাদের ভোটগুলো তো সিকিওর করে এনেছে, তো তাদের চাকরি হবে না? যারা তৃণমূল করলো তাদের চাকরি হবে না? তো ব্রাত্যবাবু তো এক প্রকার স্বীকার করেই দিয়েছেন যে তৃণমূল করেছে মানে চাকরিটা তৃণমূলের একটা চাকরিতে কোটা থাকে। সে এসএসসি বলুন, এসএলএসটি বলুন, গ্রুপ সি বলুন, গ্রুপ ডি বলুন, নয়তো বৃষ্টি মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক। বৃষ্টি মুখোপাধ্যায় কোনো দিন 7 থেকে তার নম্বর 55 হয়ে যেতে পারে? সেই 7 থেকে 55 হয়ে গিয়ে এখন চাকরি করছেন, ওনার চাকরিটাও তো যেতে চলেছে কিছুদিনের মধ্যে। তাহলে আমায় একটা প্রশ্নের একদম সরাসরি উত্তর দিন। আজকে যারা দুর্নীতি করেছে, আজকে যারা দুর্নীতিগ্রস্ত, তার মধ্যে চিহ্নিতকরণ দুর্নীতিগ্রস্তদের মধ্যে রয়েছে তৃণমূল। আমাদের বক্তব্য, বিরোধী দলনেতার বক্তব্য, ভারতীয় জনতা পার্টির বক্তব্য ছিল ভাই আমরা একটা সর্বদলীয় প্রস্তাব আনবো, সাথে আমরা সবাই মিলে সমর্থন জানাবো বিধানসভার বুকে। কিন্তু এই স্পিকার এবং মমতা ব্যানার্জি কত বড় লেভেলের দুর্নীতির সাথে যুক্ত, কত উচ্চ স্তরের দুর্নীতির সাথে যুক্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে কথা বলতে দিল না বিধানসভার বুকে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচেতক বিরোধী দলের পক্ষ থেকে শঙ্কর ঘোষকে এই কথা বলবার জন্য আহত করা হলো মার্শাল দিয়ে। কার্যত একটা নজির গড়ে দিল। কিছুদিন আগে আমরা বিধানসভা বলুন ছেড়ে দিন, কলকাতার কর্পোরেশনে সজলবাবুকে আহত করা হয়েছিল মার্শাল দিয়ে।
এই দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছে। তো আমি সে কারণেই আপনাকে বলছি, যোগ্য অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দু হাতে দুটো পিংপং বল। মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিয়েছে, যেহেতু আমাদের সমস্ত নাম প্রকাশিত হয়ে গেছে, এবার কোনো না কোনোভাবে আমাদের যোগ্যদের পুনর্বহাল কোনোভাবে করা যাবে না। কারণ যোগ্যদের পুনর্বহাল করলেই এই অযোগ্যরা এরপর কালীঘাট অভিযান করবে। এই অযোগ্যরা বলতে শুরু করবে, আপনারা আইনতভাবে প্রমাণ করুন আমরা অযোগ্য। কারণ ক্যাশ ডিলিংস হয়েছে, তো সমস্ত ডিলিংটা তো ক্যাশ ডিলিং হয়েছে। এবার কথা হচ্ছে যে আপনি প্রমাণ করবেন কি করে অযোগ্য? কারণ অলরেডি এসএসসি তো 30 লক্ষ ওএমআরকে ডিস্ট্রয় করে দিয়েছে, যাতে সিবিআই কিংবা ইডি কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে গেলে সেই তদন্তে অসঙ্গতি মেলে। এবং অসঙ্গতি হলে কি হবে? ইডিও প্রমাণ করতে পারবে না, সিবিআইও প্রমাণ করতে পারবে না। ঠিক যেমন আরজিকর মামলায় করলো। আরজিকর মামলায় পুলিশকে দিয়ে দীর্ঘদিন ধরে এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে একাধিক ফরেন্সিক ডিস্ট্রাকশন থেকে শুরু করে একাধিক জিনিসপত্র নষ্ট করে দেওয়া হলো। তো একই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছে। উনি হচ্ছেন প্রমাণ লোপাটের মাথা, উনি হচ্ছেন দুর্নীতির মাথা। আমাদের দাবি এবার একটাই, যোগ্যদের অবিলম্বে পুনর্বহাল করে দিক, এবং বিরোধী দলনেতা, মাননীয় বিরোধী দলনেতা যোগ্যদের হয়ে প্রশ্ন করবে, এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে আবারও মামলা হবে। বিরোধী দলনেতা যোগ্যদের হয়ে যোগ্যদেরকে আস্থা রেখেছে। এবং আমাদের আরেকটা দাবি আছে, খুব নিশ্চিত করে যারা অযোগ্যের তালিকায় রয়েছে তাদের নয়, যাদের দিয়ে অযোগ্যের তালিকাটা তৈরি করা হলো, যাদের অনুপ্রেরণায় অযোগ্যের তালিকা হলো, তাদের লিস্টটা কবে বেরিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে থাকার জন্য।